ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটা শীট পেয়েছো না? আজকের শীটটা এটা আমরা আজকে কভার করব। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা রুলস রয়েছে, তারপরে কিছু ভোকাবুলারি রয়েছে, তো সেগুলো আমরা পুরোটাই আজকে দেখব। তো আমাদের যে প্রথম যে রাইট ফর্মস অফ ভার্বের যে রুলটা রয়েছে সেটা হচ্ছে মডাল অক্সিলারি। তোমরা কি মডাল অক্সিলারি গুলো চিনো? মডাল অক্সিলারি কোনগুলো? হ্যাঁ, মডেল অক্সিলারি গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, তাই না? এগুলোকে আমরা কি বলি? মডেল অক্সিলারি। সো এখানে মডেল অক্সিলারি যে লিস্টটা দেয়া আছে এটাকে তোমরা একবার করে আমার সাথে পড়ো। বলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, ought to, need to, have to। তাহলে এই যে ought to, need to, have to এগুলো কি? এগুলো মডেল অক্সিলারি। বুঝতে পেরেছি? তাহলে মডেল অক্সিলারি আমরা নরমাল গুলো চিনি, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো তো চিনি, কিন্তু ought to, need to, have to এগুলো কি বলো? এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? তাহলে আমাদের আজকে রুলটা হচ্ছে মডেল অক্সিলারি নিয়ে। সো আমরা মনে রাখবো যে মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম? তো একটু খাতায় লিখে নাও এটা, যে মডেল প্লাস V1। তার মানে মডেলের পরে V1 মানে আমি কি বোঝাচ্ছি বলো তো? V1 মানে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? তাহলে মডেলের পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। ক্লিয়ার সবাই প্রথম অংশটা? তাহলে এখানে দেখো আমরা কিছু এক্সাম্পল আছে আমাদের এই শীটে, খেয়াল করো। এখানে আছে হি ক্যান সলভ দ্য ম্যাথ। সলভ অংশটা যদি আমি ব্র্যাকেটে দেই, খেয়াল করো, হি ক্যান খেয়াল করো এখানে হি ক্যান সলভ দ্য ম্যাথ। তাহলে বলো তো কি হবে আনসার? সলভই হবে, রাইট? আনসার কি হবে? সলভ। ব্যাখ্যা বলো, এটা কাকে ধরবো? হ্যাঁ তুমি বলো তো কেন সলভ হলো? সলভ কেন হলো? মানে এখানে তো সলভড হতে পারতো, মানে সলভ কেন হলো বা সলভিং কেন হলো না? তুমি পারবা? বলো। রাইট, তার মানে এখানে ক্যানটা কি? মডেল। মডেল থাকলে ভার্বের আমরা কি করি? এর পরে যে ভার্বটা বলবো ওটা বেস ফর্ম বসবে। ঠিক আছে? তোমরা ফিউচার টেন্সে পড়ছো না, আই উইল গো দেয়ার। তাহলে খেয়াল করো, আই উইল গো, তাহলে এখানে গো হয়েছে কেন? বিকজ উইল হচ্ছে একটা মডেল। বুঝাতে পেরেছি? একইভাবে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো বলছে মাই গ্র্যান্ডফাদার কুড রান 5 কিলোমিটার ডেইলি। বি সিটেড। বলছে কি যে আমার দাদা প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াতে পারতো। কুড রান, কুডটা মডেল না? তাহলে এটা কি হবে? মানে বেস ফর্ম বসবে। তোমরা ক্যান এবং কুডের পার্থক্য জানো? ক্যান এবং কুডের পার্থক্য কি? ক্যান মানে পারা, মানে বর্তমানে পারি বা এরকম বোঝাচ্ছে, আর কুড মানে পারতাম, মানে অতীতে। ঠিক আছে? তাহলে বর্তমানের অ্যাবিলিটি বোঝালে ক্যান দ্বারা অলওয়েজ অ্যাবিলিটি বোঝায়। হ্যাঁ, ক্যান দ্বারা কি বোঝায়? অ্যাবিলিটি। বুঝো? মানে কোনো একটা কাজ করার অ্যাবিলিটি। যেমন আমি বললাম যে আমি ক্রিকেট খেলতে পারি, এটা আমার একটা অ্যাবিলিটি। সো আই ক্যান প্লে ক্রিকেট। কারণ আমি যদি বলতাম যে আমি আগে খেলতে পারতাম, তাহলে কি কি বলবো? আই কুড। ওকে, আই কুড। এই জন্যই বলেছে মাই গ্র্যান্ডফাদার কুড রান 5 কিলোমিটার ডেইলি। যাই হোক, তাহলে আমরা কি প্রথম রুলটা বুঝতে পেরেছি? এখানে আরো একটা এক্সাম্পল দেখো, বলেছে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তাহলে শুডের পর কি বসলো? রেসপেক্ট। রেসপেক্টেড হয় নাই কিন্তু, বুঝাতে পারছি? রেসপেক্টেড হয় নাই, রেসপেক্ট হয়েছে, বা রেসপেক্টিং হয় নাই। তাহলে মডেলের পরে ভার্বের সাথে আইএনজি হবে না, ভার্বের পাস্ট ফর্ম বসবে না, শুধু বেস ফর্মটা বসবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি, যদি আমরা দেখি যে মডেলের পরে হ্যাভ থাকে, মডেলের পরে কি থাকে? হ্যাভ, তাহলে V3 বসবে। বুঝতে পেরেছো? মডেলের পরে কি থাকে? হ্যাভ। যেমন আমি এটা মুছে দিই। আমি যদি বলি হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো দেখো তো কি বসলো? ডান বসেছে, তাই না? মেইন ভার্বে। কেন এরকম হয়েছে? বিকজ এখানে কুডের পরে একটা হ্যাভ চলে আসছে। তাহলে মডেলের পর যদি কোনো হ্যাভ থাকে, মানে আমরা কি শিখলাম? আমরা রুলটা দেখলাম, মডেল থাকলে ভার্বে বেস ফর্ম বসে। তো যে জানবে যে হ্যাঁ স্যার আপনি তো বলছেন কুড তো মডেল, তাহলে এখানে ডু হবে। কিন্তু এখানে ডান হয়েছে বিকজ এই কুডের পর একটা হ্যাভ আছে। তার মানে মডেলের পর যদি হ্যাভ চলে আসে সেটা কি হয়ে যাবে? V3 হয়ে যাবে।
বুঝছো সবাই? ওকে, এখন আমি তোমাকে বলি, ধরো আমি বললাম যে হি কুড ডু দ্য ওয়ার্ক এবং হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস? জানো কেউ? হি কুড ডু দ্য ওয়ার্ক, হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। না, এটা তো একটা, তুমি যেটা বলছো এটা স্ট্রাকচারাল ডিফারেন্স, বাট মানে এই দুটার মধ্যে আসলে অর্থের কি পার্থক্য? আচ্ছা আমি এটা বলি, হি কুড ডু দ্য ওয়ার্ক মানে সে কাজটা করতে পারতো, সিম্পলি তার একটা অতীতের অ্যাবিলিটি বোঝাচ্ছে, মানে সে কাজটা করতে পারতো, পাস্ট অ্যাবিলিটি। কিন্তু আমি যদি বলি হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা দ্বারা বোঝায় তার অ্যাবিলিটি ছিল কিন্তু সে করে নাই, মানে এই কাজটা করার কথা ছিল কিন্তু হয় নাই কাজটা। হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারতো কিন্তু করে নাই। এবার বুঝছো? যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা খুবই ভালো করে রিলেট করতে পারবা, সেটা হচ্ছে বাংলাদেশ কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। এবার বুঝছো? মানে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো কিন্তু রিয়ালিটি হচ্ছে জিতে নাই। এটাই তো হয়, বাংলাদেশ মানে কতগুলো ইজি ম্যাচ যে হেরেছে, তাই না? ক্লিয়ার বিষয়টা এখন? কুড এবং কুড হ্যাভ এর মধ্যে পার্থক্য। আচ্ছা এগুলো মডেল, কিন্তু এগুলো অনেকগুলো আছে, আমরা যখন মডেলের আরো বিস্তারিত আলোচনা করব তখন আমরা এটা দেখব। আজকে জাস্ট মডেলের বেসিক জিনিসটা দেখছি আমরা। ওকে, তো সবাই কি প্রথম 6টা এক্সাম্পল বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা মডেল আছে, যেই মডেল দুটা আমি তোমাকে বলি, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছে, বিসিএস এ আসছে, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা আসছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সো আমি এইটা এখন ক্লিয়ার করছি, খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনো। সেটা হচ্ছে দুইটা খুবই গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে হ্যাড বেটার এবং উড রেদার। একটু খাতায় লিখিত আমরা কি বললাম? হ্যাড বেটার অ্যান্ড উড রেদার। আচ্ছা আচ্ছা, এখন এই দুটো দ্বারা আসলে কি বোঝায়? তাহলে এই দুটো কি? এই দুটো হচ্ছে এক ধরনের স্পেশাল মডেল অক্সিলারি। তাহলে বলতো এদের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। সিম্পল, মনে থাকবে এতটুকু যে ইউ হ্যাড বেটার, আমি যদি বলি ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, তাহলে আনসার কি হবে বলো তো? ডুই হবে, রাইট? ডু হবে, ঠিক আছে? ওকে, এখন এই দুটার অর্থটা কি বা এই দুটার আসলে পার্থক্য কি? পার্থক্য আমি এখন বলছি, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা আমরা অনেক সময় বলি না যে তোমার এই কাজটা করাই ভালো, মানে এটা করাই ভালো, তুমি যদি এটা না করো তাহলে তোমার কি হবে? তোমার ক্ষতি হবে। যেমন তোমার প্রতিদিন পড়াশোনা করা ভালো, প্রতিদিনের পড়াটা প্রতিদিন করা বেটার, এটাই ভালো। কেউ যদি না করে তাহলে তার কি হবে বলো? তার পড়া জমে যাবে, সে পিছিয়ে পড়বে। বুঝতে পারছো? এখন ধরো বর্তমানে ঢাকা শহরে, মানে বর্তমানে যে সিনারিও দেশের, তো সন্ধ্যার পর পরে বিভিন্ন ধরনের ছিনতাই হয়, ডাকাতি হয়, তাই না? তো আমি বললাম সন্ধ্যার পরে না বের হওয়াটাই ভালো। এখন কেউ যদি বের হয় তাহলে একটা রিস্ক থাকে না? তাহলে এই ধরনের সিচুয়েশন বোঝাতে আমরা হ্যাড বেটার ইউজ করব। বুঝাইতে পারছি? তার মানে হ্যাড বেটারটা হচ্ছে এটা একটা অ্যাডভাইস। এটা একটা কি? এটা একটা অ্যাডভাইস, মানে এই কাজটা মানে করা ভালো বা না করা ভালো, ঠিক আছে? আমি যদি বলি যে এটা করাই ভালো, যেমন তোমার প্রতিদিন পড়া করাই ভালো, তাহলে তখন আমি কি বলবো? ইউ হ্যাড বেটার স্টাডি ডেইলি। কি বলবো? ইউ হ্যাড বেটার। কেউ যদি না করে তাহলে কি হবে? তাহলে হয়তো নিশ্চয়ই এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে এটা না করার কারণে। তাহলে তোমার বাবা মা তোমাকে অ্যাডভাইস দেয় না যে তোমার এটা করা বেটার? তাহলে কোনো একটা অ্যাডভাইস বোঝাতে আমরা হ্যাড বেটার ইউজ করব। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমরা এবার চলে আসি আমরা উড রেদারের ঘটনাটা। উড রেদার বলছে যে যখন আমি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে আমি বুঝতে পারবো যে আমার এইটা বেটার বা এইটা করা ভালো, তখন উড রেদার ইউজ করব। মনে করো আমি বললাম যে তুমি এখন কি করতে পারতা? তুমি বাসায় মানে শুয়ে শুয়ে ঘুমাতে পারতা, আবার কোচিং এও তুমি আসতে পারতা। তো তোমার কাছে মনে হয়েছে যে আমার কোচিং এ যাওয়াটাই ভালো, মানে দুইটা কাজের মধ্যে এইটা ভালো আমার কাছে, তাহলে আমি উড রেদার ইউজ করব। তাহলে কি বলতে পারি? আই উড রাদার গো টু কোচিং দেন স্টে অ্যাট হোম। তার মানে আমাদের উড রাদারে অলওয়েজ একটা দেন আসবে। কি আসবে? কেন দেন আসবে বলতো?
বিকজ এখানে একটা ওই যে দুইটা জিনিসের মধ্যে চয়েস কে বোঝায়, রাইট, মানে দুইটা জিনিসের মধ্যে আমি একটাকে চয়েস করব। আর হ্যাড বেটার বলতে এইখানে কিন্তু কোনো চয়েসের অপশনটা নাই, এইখানে জাস্ট তোমাকে এটা একটা অ্যাডভাইস দেওয়া হলো যে এটা করা বেটার। পার্থক্য বুঝতে পারছো? ওকে, তাহলে এটা কিন্তু সবসময় মনে রাখবা। মানে এই যে দেখো, আমি যখন নিজেও ক্যারেট কোচিং করছি, আমার টিচার কিন্তু জাস্ট বলছে এই মুখস্থ কর, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম বসে, যেটা আমার এখনো মুখস্থ আছে। কিন্তু আমি কি করলাম, আমি তোমাকে এই দুটো আসলে মানে তুমি যদি এই দুটোর অর্থই না বুঝো বা এই দুটোর ইউজেস না জানো, তাহলে তুমি কিভাবে পারবা? এবং এইটা তুমি তোমার রাইটিং এ ইউজ করবা, ঠিক আছে? যখন প্যারাগ্রাফ লিখবা, যদি এইরকম কোনো সেন্টেন্স চলে আসে, তাহলে হ্যাড বেটার ইউজ করো, সমস্যা নাই। তুমি ডেইলি রাইটিং এ তুমি ধরো ডায়েরি লিখবা বা যে কোনো কিছু লেখো না কেন, সেখানে হ্যাড বেটার, উড রাদার এগুলো ইউজ করবা এখন থেকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মোটামুটি মডেলের মানে সবগুলোই শেষ করলাম। দেখো এখানে আমাদের আরেকটা এক্সাম্পল আছে, ওই যে বলেছে আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো টু আ মুভি, মানে মুভি দেখার চেয়ে আমার বাসায় বসে থাকা ভালো। তাহলে কি দুইটা কম্পেয়ার করছে, তার মানে কি হবে বলো? উড রাদার হবে, এবং উড রাদারের পরে কি আসবে? না না, স্টে মানে ভার্বের বেস ফর্ম, এটা বোঝাতে চাইছি। এখন তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে জানো? পরীক্ষায় মেইন ভার্বটা এই যেমন এই যে এইটাতে ব্র্যাকেট দেয়া থাকবে, রাইট ফর্মস অফ ভার্বের। তাহলে তোমাকে কি করতে হবে, ওটা সঠিক করে লিখতে হবে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, বলছে শি হ্যাড বেটার লিসেন টু ইউ। খেয়াল করো, মনে করো লিসেনটা ব্র্যাকেটে, কি হবে তাহলে? লিসেনই হবে। শি উড রাদার ওয়াচ টিভি দেন রিড আ বুক, তাহলে ওয়াচ হবে। ইটস গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে, আই হ্যাড বেটার গো, তার মানে আমার যাওয়াটাই ভালো। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, কারা কারা বুঝতে পারছো হাত তুলি। হ্যাঁ, ওকে, তুমি বুঝো নাই, হাত তুলছো না? বুঝছো? ওকে, ঠিক আছে। এখন আমরা চলে আসব আমাদের আরেকটা রুল, সেটা হচ্ছে আইএনজি ফর্ম, মানে কখন কোন ওয়ার্ডগুলো থাকলে ভার্বের মেন ভার্বের সাথে আইএনজি হবে। বুঝতে পারছো? কোন ওয়ার্ডগুলো থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, এই রুলটা নিয়ে আলোচনা করব। সো দেখো রুলটাতে কি বলছে, বলছে মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাকাস্টম টু, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে? টিএম করতে হবে। টিএম, টিএম বুঝো? টানা মুখস্থ, বা ওই যে অনেকে বলে ঠাডা মুখস্থ, তো এইটা ঠাডা মুখস্থ করতে হবে। এখন হ্যাঁ, আমি এটার ইউজেসটা তোমাকে দেখাচ্ছি যে কোথায় এগুলো বসে, সেটা আমি বলবো, তবে তোমাকে এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে আবার আমার সাথে একবার বলো তোমরা, তাহলে যেটা মুখস্থ হয়ে যায় ক্লাসেই। বলো মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, get used to, be used to, accustomed to, it is no use, it is no good, তাহলে এগুলো থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। কিরকম? এক নম্বর এক্সাম্পলটা দেখো, বলছে উড ইউ মাইন্ড ডান্স উইথ মি, কি হবে? ডান্সিং উইথ মি। আমরা কাউকে রিকোয়েস্ট করি না যে আপনি কি আমাকে এটা হেল্প করবেন কিনা, ঠিক আছে? বা আমি তোমাকে বললাম যে এই দরজাটা কি একটু বন্ধ করা যায়, বা জানলাটা কি একটু বন্ধ করা যায়, তাহলে আমি এভাবে বলতে পারি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড শাটিং দ্য উইন্ডো। শার্ট যদি আমি বলি, তাহলে এভাবে করা যায় না? তাহলে আমাকে বলো তো, তুমি যদি রাস্তায় কাউকে বলতে চাও যে আঙ্কেল দেখেন তো কয়টা বাজে, সময় জিজ্ঞেস করতে চাও, কিভাবে বলতে পারো? উড ইউ মাইন্ড টেলিং মি দ্য টাইম। তা উড ইউ মাইন্ড টেলিং মি দ্য টাইম মানে কি? যে আপনি কি টাইমটা বলে কি আপনি মাইন্ড করবেন? মানে জিনিসটা হচ্ছে উড ইউ মাইন্ড, মানে আপনি কি এটা মাইন্ড করবেন যদি আপনি এই কাজটা করেন। মানে এটা একটা মানে পোলাইট ওয়েতে আমরা তাকে আস্ক করছি, এটা একটা ফর্মাল এক্সপ্রেশন। বুঝতে পারছো সবাই? আর ইনফর্মালি তুমি তোমার বন্ধুরা কি বলবা? এই দেখ তো কয়টা বাজে, এভাবেই তো বলবা। কিন্তু রাস্তায় একটা অপরিচিত লোককে কি তুমি এভাবে বলবা এই দেখেন তো কয়টা বাজে? একটু ভদ্রভাবে বলতে হবে যে আঙ্কেল আপনি কি মাইন্ড করবেন যদি একটু এটা হইতো, আঙ্কেল আপনি কি মাইন্ড করবেন আপনার ফোনটা একটু দিবেন, আমার একটু আব্বুকে ফোন দিব। আমরা বলি না, রাস্তায় এগুলো ইউজ করি না এরকম ফ্রেজ গুলো। তাহলে এখন থেকে তোমরা কি বলবা? উড ইউ মাইন্ড, ঠিক আছে? তাহলে তুমি কি আমার সাথে এক কাপ চা খাবে? আমি বললাম যে তুমি কি এক কাপ চা খেলে মাইন্ড করবে, তাহলে কি বলবো? যেমন আমাদের অফিসে অনেক সময় বিভিন্ন গার্ডিয়ান আসে, তখন আমি কি বলি যে ভাইয়া এক কাপ চা খেয়ে যান যদি কিছু মনে না করেন। তো আমি কি বলতে পারি যে উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি অর হ্যাভিং আ কাপ অফ কফি। বুঝতে পারছো?
তাহলে উড ইউ মাইন্ড কোথায় বসবে? তাহলে উড ইউ মাইন্ডের পর কি বেস ফর্ম হবে না কি আইএনজি হবে? আইএনজি হবে। তাহলে উড ইউ মাইন্ডের পর যদি আইএনজি হয় তাহলে মাইন্ড থাকলেও আইএনজি হবে, মনে রাখবো। আচ্ছা এবার আসো ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। ক্যান নট হেল্প অর্থ কি জানো? আমি একটু বলি, আই ক্যান নট হেল্প লাফিং। এটার অর্থ হচ্ছে, এই যে দেখো কি হয়েছে, লাফিং হয়েছে, তাই না? খেয়াল করো তো, ক্যান নট হেল্পের পর কি বসলো? লাফিং। এখন মনে করো তোমাদের মধ্যে একজন এমন একটা কথা বলছো যেটা শুনে আমি আসলে না হেসে পারলাম না। হয় না অনেক সময় যে তুমি এমন একটা কাজ করছো আমি না হেসে পারি নাই, তখন আমি বলতে পারি আই ক্যান নট হেল্প লাফিং। এটার অর্থ হচ্ছে আমি না হেসে পারি নাই। তাহলে আমি না ঘুমিয়ে পারি নাই, কি বলবো? আই ক্যান নট হেল্প স্লিপিং। মনে করো তুমি একটা লং জার্নি করে আসছো, ঠিক আছে? জার্নি করে আসার পর তোমার বাসায় মনে করো একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে, কিন্তু তুমি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার মানে তোমার এনার্জি নাই, তখন তুমি কি বললা? যে আমি আসলে না ঘুমিয়ে পারছি না। তাহলে আমি এটা গতকালের মনে করি এটা পাস্টের যদি ঘটনা হয় তাহলে আমরা কুড নট হেল্প বলবো, আই কুড নট হেল্প স্লিপিং। এখন বুঝছো জিনিসটা? ক্যান নট হেল্প আর কুড নট হেল্প কোথায় বসবে? আচ্ছা হেল্পটা বসে, এটা একটা ফ্রেজ, মানে এই যে ক্যান নট হেল্প পুরোটাই একটা ফ্রেজ, মানে এটার অর্থ হচ্ছে আমি না করে পারি না। আবার এটার পরিবর্তে কিন্তু তুমি ক্যান নট বাটও ইউজ করতে পারো, ক্যান নট বাট, কিন্তু তখন আবার ভার্বের বেস ফর্ম বসবে। আই ক্যান নট বাট লাফ, তার মানে আমি না হেসে পারি না। এটা আসলে আমাদের ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আছে, আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো তখন আমরা এটা দেখবো। বুঝতে পারছি? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে, ঠিক আছে? তো বাট থাকলে ভার্বে বেস ফর্ম, আর হেল্প থাকলে আইএনজি। এটা একটু লিখে নাও, বাট থাকলে বেস ফর্ম আর ক্যান নট হেল্প থাকলে আইএনজি হবে। ক্লিয়ার? তাহলে আমি না হেসে পারি না, সেম অর্থটা একই থাকে। ক্যান নট বাট লাভ দ্বারা বোঝায় না করে পারি না। আমি বলছি ক্যান নট বাট, এইটা থাকলে ভার্বে বেস ফর্ম, এই যে লাভ হয়েছে। আর ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। না, অর্থের পার্থক্য হয় না, জাস্ট দুইটা আলাদা আলাদা হয়ে গেল। কুড নট হেল্প মানে অতীতের, ঠিক আছে? পাস্টের একটা ঘটনা যেটা না করে তুমি পারো নাই, তখন তুমি কুড নট হেল্প বলতে পারো বা কুড নট বাট বলতে পারো। ওকে, আমাদের পরের ওয়ার্ডটা দেখ, ফ্রেজটা দেখো, বলছে উইথ আ ভিউ টু। উইথ আ, আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি টু এর পরে বলো তো ভার্বের কোন ফর্ম বসে? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই ওয়ান্ট টু গো, খেয়াল করো টু এর পর বেস ফর্ম বসলো না? তাহলে এখানে আবার আমি বলছি এই যে উইথ আ ভিউ টু, তাহলে এখানে যে এবার আইএনজি বসছে টু এর পর, তাই না? উইথ আ ভিউ টু আইএনজি বসলো, তাহলে পার্থক্যটা কি স্যার? আপনি বলেন টু এর পরে ভিউ ওয়ান বসে, আবার আপনি বলছেন উইথ আ ভিউ টু, এখানে আবার আইএনজি হলো। এভাবে মনে রাখবো, যদি শুধু টু থাকে, খেয়াল করো, শুধু যদি টু থাকে তাহলে বেস ফর্ম বসবে। আর উইথ আ ভিউ টু এটা হচ্ছে পুরোটা একটা ফ্রেজ, যদি পুরো উইথ আ ভিউ টু থাকে তাহলে আইএনজি হবে। আচ্ছা উইথ আ ভিউ টু অর্থ কি জানো? উইথ আ ভিউ টু হচ্ছে উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? ধরো আমি বললাম যে এই দুইটা দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝায়, টু প্লাস ভি অন আর উইথ আ ভিউ টু প্লাস ভি অন, উইথ আ ভিউ টু প্লাস আইএনজি। যেমন আমি যদি বলি যে আই ওয়েন্ট টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেটে গিয়েছিলাম টু বাই আ শার্ট। খেয়াল করো, টু বাই আ শার্ট, তো টু এর পরে কি বসলো? বাই বসলো। কিন্তু আমি যদি বলি আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ আ ভিউ টু, তখন বাইং আ শার্ট। তার মানে এই যে বাট এবং হেল্পের যেমন পার্থক্য, এইখানে আসলে প্রায় সিমিলার পার্থক্য, মানে Wait a minute. অর্থটা সেম থাকে, শুধু টু থাকলে বেস ফর্ম, কিন্তু উইথ আ ভিউ টু থাকলে আইএনজি হবে। বুঝতে পারছো? হ্যাঁ, উদ্দেশ্যকে বোঝায়, দুটা দ্বারা উদ্দেশ্যকে বোঝায়। আচ্ছা এরপর দেখো বলেছে কি লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করতে হবে, লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ, তারপরে কি আছে? গেট ইউজ টু এন্ড বি ইউজ টু। ওকে, বি ইউজ টু বলতে কি বোঝাচ্ছে জানো? বি ইউজ টু, বি ইউজ টু বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে ইউজ টু কোথায় বসে। তুমি জানো ইউজ টু কোথায় বসে? জানো? আচ্ছা লিখে দিচ্ছি, অতীতের অভ্যাস। অতীতের অভ্যাস বোঝাতে কি বসবে? ইউজ টু। যেমন আমি বললাম যে আমি আগে প্রতিদিন সকালবেলা এক্সারসাইজ করতাম বা আমি হাঁটতাম,
কিন্তু এখন সেই কাজটা করি না, মানে অতীতের অভ্যাস যেটা আগে হতো এখন হয় না, এই ধরনের জিনিস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি আই ইউজ টু রান ডেইলি, রান মানে আমি প্রতিদিন দৌড়াতাম, এখন কি দৌড়াই? আমি যখন গ্রামে ছিলাম আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম, এখন কি খেলনি না। তাহলে ওই যে অতীতের অভ্যাস, তখন আমি বলতে পারি আই ইউজ টু প্লে ক্রিকেট ডেইলি when I was in my village। পার্থক্যটা বুঝছো? বুঝো নাই? আচ্ছা, তাহলে তোমার আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। মনে করো তুমি যে বুঝো নাই, তোমার দিয়ে বলি, তুমি ছোটবেলায় মানুষকে কামড় দিতা, ধরো এটা তোমার একটা অভ্যাস যে কোনো অপরিচিত মানুষ দেখলে তুমি কামড় দিতা, এখন কি কামড় দাও? তো আগে যেটা ছিল এখন নাই, এটা বোঝাতে আমি ইউজ টু ব্যবহার করবো। এবার বুঝছো? ধরো আগে তোমাকে কিছু বললে তুমি কান্না করে দিতা, এখন একটু বড় হচ্ছে, এখন তো সবার সামনে কান্না করলে লজ্জা লাগে, তাহলে তখন তুমি ইউজ টু বলতে পারো, আই ইউজ টু ক্রাই আ লট, মানে আমি অনেক কান্না করতাম কিন্তু এখন করি না। জিনিসটা বুঝছো? ঠিক আছে? আমি বললাম যে আমি যখন ক্যাডেট কলেজে ছিলাম তখন প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম, এখন কি খেলি না। তাহলে এই জিনিসটা বোঝাতে আমি বলতে পারি আই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন হোয়েন আই ওয়াজ ইন ক্যাডেট কলেজ। ক্লিয়ার জিনিসটা? তাহলে এবার আসো, তাহলে আমরা ইউজ টু বুঝলাম, তাহলে বি ইউজ টু বলতে শোনো এখানে কিন্তু বি থাকবে না, এখানে বি বলতে বোঝাচ্ছে কি জানো? বি বলতে বি ভার্ব বসবে, লাইক এম, ইজ, আর এগুলোও থাকবে। তো এম, ইজ, আর প্লাস ইউজ টু থাকলে কি হয় জানো? এটার অর্থ কি বোঝায়? সবাই মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট। এটার অর্থ হচ্ছে, হ্যাঁ আমি এটা বলছি, এটার অর্থ হচ্ছে মানে যেটা আগে ছিল না কিন্তু আমি রিসেন্ট টাইমে আমি এই কাজটা করার চেষ্টা করছি। ইউজ টু মানে খেয়াল করো, ইউজ টু মানে আগে ছিল এখন নাই, আর বি ইউজ টু মানে যেটা আগে ছিল না কিন্তু আমি এখন করার চেষ্টা করছি। আচ্ছা চিন্তা করো তো, আমি যে কাজটা এখন করার চিন্তা করছি এটা কি মানে কন্টিনিউয়াস হয় না সাধারণত? মানে এখন করার চেষ্টা করছি রিসেন্ট টাইমে, তাই তো কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হবে তো আইএনজি হবে, এভাবে মনে রাখো। যেমন মনে করো আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠতাম না, কিন্তু এখন রমজানের কারণে ধরো আমাকে 4টা বা 5টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে না, মানে এটা আগে ছিল না কিন্তু এখন করতে হচ্ছে। তখন আমি বলতে পারি আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। যদি বি ইউজ টু থাকে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি শুধু ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। বুঝতে পারছো? সেম বি ইউজ টু এন্ড গেট ইউজ টু, তাহলে সেম অর্থ বোঝাবে। তাহলে আমি এখন শর্টকাটে বলি, ইউজ টু মানে অতীতের অভ্যাস যেটা আগে ছিল এখন নাই, আর বি ইউজ টু বা গেট ইউজ টু মানে হচ্ছে বর্তমানের অভ্যাস। বুঝাতে পারছে? যেটা আমি এই অভ্যাসটা গড়ার ট্রাই করছি। ওকে, ধরো তুমি আগে পড়াশোনা করতে না, ফাঁকিবাজি করতে, এখন তুমি ধরো বিকনে আসার পর দেখছো যে একটু চাপ বেশি, তো এখন তুমি পড়ার চেষ্টা করছো, তখন তুমি বলতে পারো যে আই অ্যাম ইউজ টু রিডিং আ লট। ঠিক আছে, আমি প্রচুর পড়ার চেষ্টা করছি। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, দেন আমাদের মোটামুটি বাকি যেগুলো আছে, আচ্ছা অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত হওয়া। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। খেয়াল করো 2 নাম্বার এক্সাম্পলে কি আছে? বলছে আই কুড নট হেল্প লাফ, কি হবে? আই কুড নট হেল্প লাফিং হবে। আচ্ছা 3 নাম্বারটা দেখো, বলেছে হি নিডস আ গুড জব, তার একটা ভালো চাকরি দরকার, উইথ আ ভিউ টু সাপোর্ট হিজ ফ্যামিলি, কি হবে? সাপোর্টিং হবে, কারণ উইথ আ ভিউ টু থাকলে আইএনজি হয়। অর্থটা কি? তার একটা ভালো জব দরকার, কিসের জন্য? তার পরিবারকে সাপোর্ট করার জন্য। আই লুক ফরওয়ার্ড টু সি ইউ, কি হবে? সিইং ইউ, আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ। আচ্ছা আই নেভার মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি, হ্যাভিং আ কাপ অফ টি, মাইন্ড থাকলে আইএনজি হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি আমরা? ওকে, আমাদের পরের অংশটা দেখো, বলেছে প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের আইএনজি হয় যদি প্রিপোজিশন থাকে। যেমন দেখি, বলছে আই এম ফন্ড অফ ইটিং সুইটস, খেয়াল করো আই এম ফন্ড অফ, ফন্ডের পর কি অফ আসছে না? তাহলে অফের পরে ভার্ব আসছে না, ইট, তাহলে কি হয়ে যাবে? ইটিং সুইটস। বুঝছো কেন ইটিং হয়েছে? ওকে,
দুই নাম্বারটা দেখো বলছে বাই রিসিভিং এডুকেশন দে আর বিকামিং এডুকেটেড। তাহলে বাই রিসিভিং, বাইটা প্রিপজিশন, তাহলে এরপর কি হয়েছে? আইএনজি হয়েছে। খেয়াল করো, হি ইজ এক্সপার্ট ইন মেমোরাইজিং, সে মুখস্থ করায় অনেক দক্ষ। তাহলে হি ইজ এক্সপার্ট ইন কি? মেমোরাইজিং। তাহলে ইন এর পর কি হলো? তাহলে প্রিপজিশনের পরে আইএনজি হবে, একটাই ব্যতিক্রম, টু ছাড়া। টু থাকলে কি বসে? লিখে দিচ্ছেন একটু আগে, শুধু টু থাকলে ভার্বের বেস ফর্ম বসে। একটু কি বেশি ইনফরমেশন হয়ে যাচ্ছে আজকে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এটা দেখলাম। আর পরে দেখো আরেকটা অংশ বলেছে, একই বাক্যে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি হবে। কি বললাম? একই বাক্যে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটার সাথে আইএনজি হবে। যেমন আই স হিম ক্রাই নাকি ক্রাইং? আই স হিম ক্রাইং। কারণ খেয়াল করো, স একটা ভার্ব, ক্রাই একটা ভার্ব, ঠিক আছে? তাহলে সটা প্রথম ভার্ব, তাহলে সেকেন্ড ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, ক্রাইং হবে। আরেকটা দেখি, আই ফাউন্ড হার স্লিপিং। খেয়াল করো, আই ফাউন্ড হার, ফাউন্ডটা ফার্স্ট ভার্ব এন্ড স্লিপটা সেকেন্ড ভার্ব, তাহলে স্লিপের সাথে কি হবে? আইএনজি হবে। বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের আজকে রাইট ফর্মস অফ ভার্ব। মোটামুটি দুইটা রুল, মেইনলি বড় রুল দুইটা, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো আমাদের এখানে একটা ভোকাবুলারি পার্ট রয়েছে। সো ভোকাবুলারি পার্টটাই অবশ্যই আমাদের শিটে প্রত্যেকদিন একটা করে ভোকাবুলারি পার্ট দেওয়া হয় এবং এটা দেওয়া হবে এখন থেকে রেগুলারলি। সো এটা তোমাদের মুখস্থ করতে হবে। যেমন দেখো বলেছে ইউজ অফ ইন, মানে কোথায় কোথায় ইন বসবে প্রিপজিশন হিসাবে। বলেছে যে সমস্ত ওয়ার্ড বিশ্বাস করা অর্থে বোঝায় সেগুলোর পরে ইন বসবে। তাহলে যেমন দেখো বিলিভ, বিলিভ মানে কি? বিশ্বাস করা। তারপর কনফাইড, কনফাইডের পরেও ইন বসবে। তাহলে কনফিডেন্স কি বসবে? ইন বসবে। ফেইথ কি বসবে? ট্রাস্ট কি বসবে? তাহলে আমি বললাম যে ফেইথ ইন আল্লাহ, ফেইথ ইন আল্লাহ মানে কি? আল্লাহর উপর বিশ্বাস রাখো, ঠিক আছে, বা আল্লাহকে বিশ্বাস করো। আবার দেখো আই হ্যাভ লিটল কনফিডেন্স ড্যাশ হিম, কি হবে? ইন হিম। বুঝতে পারছো? তাহলে ফেইথ, কনফিডেন্স, ট্রাস্ট, বিলিভ এগুলো থাকলে কি বসবে? মানে কারোর প্রতি বিশ্বাস বোঝাতে, কারোর প্রতি আস্থা রাখা বোঝাতে, কারোর প্রতি ভরসা রাখা বোঝাতে ইন বসবে। বুঝতে পারছো? ওকে। দুই নাম্বারটা দেখো, অফ, কোথায় অফ বসবে? অফ বসবে বলছে কোনো কিছুতে সচেতন, সতর্ক, জানা বা না জানা অর্থে। সতর্ক বুঝি নাই আমরা? যেমন হি ইজ কেয়ারফুল অফ হিজ হেলথ, সে তার শরীর নিয়ে সচেতন। শি ইজ কেয়ারফুল অফ হার স্টাডি, সে তার পড়াশোনা নিয়ে সচেতন। তাহলে কোনো কিছু সচেতন। এখন আমি যদি বলি অসচেতন, তাহলে শি ইজ কেয়ারলেস, তাহলে কেয়ারলেস এর পরে অফ বসবে। বুঝতে পারছো? মানে এটা কিন্তু আমরা খুব শর্টকাটে এগুলো মনে রাখতে পারি। তাহলে কেয়ারফুল, কেয়ারলেস, কনসাস, আনকনসাস, কশাস, আনকশাস, ঠিক আছে, অ্যাওয়্যার, আনঅ্যাওয়্যার, তাহলে এগুলোর পরে কি বসবে? অফ বসবে। এগুলোর পরে অফ বসবে। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, আমাদের দেখো 3 নাম্বারটা আছে ফ্রম। বলছে একটি থেকে আরেকটি পৃথক করা বা পৃথক হওয়া বোঝাতে ফ্রম বসবে। পৃথক হওয়া বুঝো? আলাদা করা, ঠিক আছে? যেমন বলছে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন মানে কি বলতো? বিরত থাকা। আচ্ছা, যেমন আমি বললাম ডিউরিং রামাদান উই অ্যাবস্টেইন ফ্রম, ধরো হ্যাভিং ফুডস, আমরা খাবার খাওয়া থেকে বিরত থাকি। বা উই অ্যাবস্টেইন ফ্রম ব্যাড হ্যাবিটস বা ব্যাড ডিডস। বুঝতে পারছো? তাহলে এই যে অ্যাবস্টেইনের পর কি বসলো? ফ্রম। মানে দেখো, মনে করো এইগুলো হচ্ছে খারাপ কাজ, তো আমি খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছি, দূরে রাখছি, তাহলে পৃথক করে রাখছি আমাদেরকে, তাহলে ফ্রম হবে। তাহলে সিমিলারলি অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম মানে দূরে থাকা। বুঝতে পারছো? তাহলে প্রোটেক্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এসকেপ ফ্রম, হিন্ডার ফ্রম, প্রহিবিট ফ্রম, সেপারেট ফ্রম, ডাইভার্ট ফ্রম, তাহলে এই প্রত্যেকটার পর কি বসবে? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এখন আমি তোমাকে বলি নরমালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়ায় ক্যারেক্ট কোচিং গুলোতে। একটা শীট দিয়ে বলে এটা মুখস্থ করবা, এগুলো ওইটা মুখস্থ করা বেশ টাফ। আর আমি কি করলাম, আমি সিমিলার গুলো বলেই দিলাম যে কোনো কিছু থেকে পৃথক করা, দূরে থাকা, আলাদা করা বুঝালেও ফ্রম বসবে। তো তুমি এই ওয়ার্ড গুলো জাস্ট এখন একটু দেখলেই হয়ে যাবে। তো তোমার কাজটাকে ইজি করে দিলাম। এরপরেও যদি না পারো তাহলে কিন্তু প্রবলেম। আমাদের আর একটা আছে, সেটা হচ্ছে দেখো অন। অন মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা। তাহলে কোনো কিছুর উপর নির্ভর করার বোঝালে আমরা অন ইউজ করবো। যেমন ডিপেন্ড অন, রিলাই অন। বুঝতে পারছো? ঠিক আছে। যেমন বলছে আই নেভার রিলাই অন মাই ফাদার, আমি কখনোই আমার বাবার প্রতি কি নির্ভরশীল না।
হ্যাঁ মানে বাবা যা করে আমি বাবাকে সাপোর্ট করার চেষ্টা করি। মনে করো অনেকেই থাকে না যে পরিবারের টাকা নিয়ে পড়াশোনা করে, সো সে মনে করো ভার্সিটিতে গিয়েছে, তখন সে তার নিজের ইনকামটা নিজেই চালায়, মানে নিজেই সংগ্রহ করে, তাহলে তখন বাবার উপর ডিপেন্ড করছে না। এই জন্য বলছে আই নেভার রিলাই অন মাই ফাদার। ঠিক আছে, সো আমাদের মোটামুটি এটা শেষ। এখন এখানে একটা এক্সারসাইজ আছে, সাথে আনসার গুলো দেওয়া আছে। আমি জানি এক্সারসাইজ গুলো তোমরা পারবা, কারণ এই যে আজকে মডাল এবং আইএনজি যেটা পড়াইছে ওইটার উপরে এক্সারসাইজ গুলো আছে। তো তোমরা বাসায় গিয়ে অবশ্যই এক্সারসাইজটা ভালো করে করবা। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, সবাই ভালো থাকো, এবং আজকের ক্লাসে যদি প্রবলেম থাকে বাসায় গিয়ে পড়বা, নেক্সট ক্লাসে এসে আমাকে অবশ্যই দেখাবা। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক।